হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা 32তম ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা 1-2 করে 31টা ক্লাস করেছি। আমরা আজকে আছি হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পর্বে। আজকে আমাদের বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞানের মৌলিক বিষয়সমূহ। আমরা অঙ্ক করতে গেলে মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই লাগবে। ভালো আছি শিহাব ভাই। আমরা জানি হিসাব বিজ্ঞানের মৌলিক 5টি বিষয় আছে। তার আগে আমি বলে নিই, যারা যারা এখনো ক্লাসে জয়েন করেননি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে ফেলুন। আমরা মূল আলোচনায় ফিরে যাব এখনই। আজকে আমাদের বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞানের মৌলিক বিষয়সমূহ। আমরা হিসাব বিজ্ঞানের দ্বিতীয় ক্লাসে আছি। আমরা এ পর্যন্ত 31টি ক্লাস করেছি। আজকে 32 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিলে আপনাদের মতো অনেকেই উপকৃত হবে, ভিডিও দেখতে পারবে। আমরা যে ক্লাস করতেছি অনেকে হয়তো বা জানে না, না জানার কারণে ক্লাসে জয়েন করতেও পারে না। যদি ভিডিওটি শেয়ার করে দেন অবশ্যই অনেকেই দেখতে পারবে, লাইভে জয়েন করতে পারবে। আমরা হিসাব বিজ্ঞানের মৌলিক 5টা বিষয় আমরা কে জানি? মৌলিক 5টা বিষয় তো অনেকেই জানি আমরা। বিশেষ করে যাদের ব্যাকগ্রাউন্ড কমার্স তারা তো হিসাব বিজ্ঞানের কোনো কথাই না, তারা হিসাব বিজ্ঞানের সবই পারে। কমার্স ব্যতীত যারা আসছে, ল পড়ে যারা আসছে তাদের জন্য হিসাব বিজ্ঞানটা একটু কঠিন মনে হবে, কিন্তু হিসাব বিজ্ঞান আসলে এতটা কঠিন না। আর যারা অ্যাকাউন্টিং নিয়ে অনার্স মাস্টার্স করছে তাদের জন্য তো হিসাব বিজ্ঞান একদমই সহজ। আমাদের মৌলিক 5টা বিষয় হচ্ছে ব্যয়, সম্পদ, আয়, দায়, মালিকানা সত্ত্ব। এই 5টা জিনিস অবশ্যই মৌলিক 5টা জিনিস মনে রাখবেন। এই 5টা জিনিস যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি অঙ্ক পারবেন। 5টা জিনিস যদি আপনি বোঝেন তাহলে আপনি অঙ্ক খুব সহজে বুঝতে পারবেন। কি বলছি? ব্যয়, সম্পদ, আয়, দায় হচ্ছে মালিকানা সত্ত্ব। ব্যয়টাকে খরচও বলা হয়। আমার কথা কি শোনা যাচ্ছে? কে কে শুনতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যাচ্ছে?
দয়া করে একটু জানাবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা। ওনার লাইবিলিটি অ্যাসেট শিহাব সাহেব 4টা লিখেছেন। HM ভাই লিখেছেন A ইকুয়াল টু L প্লাস OE। এখন আমরা তো বড় বড় বিষয়গুলো জানি, মাঝে মধ্যে ছোটখাটো বিষয়গুলো ভুলে যাই। ব্যয়, আমরা ব্যয় বলতে কি বুঝি বা ব্যয় কাকে বলে? আমরা ব্যয় বলতে কি বুঝি বা ব্যয় কাকে বলে? ব্যয় বলতে কি বুঝি? যেসব কারণে টাকা চলে যায় ওইসব কারণকে আমরা খরচ বা ব্যয় বলি। যেসব কারণে আমাদের টাকা চলে যায় ওইসব কারণকে আমরা ব্যয় বা খরচ বলি। ক্লিয়ার? যেসব কারণে আমাদের টাকা চলে যায় ওইসব কারণকে আমরা ব্যয় বলি। ব্যয় কি বুঝতে পারছেন আপনারা? যেসব কারণে আমাদের টাকা চলে যায় সেসব কারণকে আমরা হিসাব বিজ্ঞানে ব্যয় বলি। যেমন আপনি একজন ব্যবসায়ী, আপনার একজন কর্মচারী আছে বা 2জন কর্মচারী আছে, 3জন কর্মচারী আছে, থাকতে পারে। যে কর্মচারীর বেতন সেটা হচ্ছে আপনার ব্যয়। এরপরে আপনার দোকানের ভাড়া, অফিস থাকলে অফিস ভাড়া, এটা হচ্ছে আপনার ব্যয়। বলছে যেসব কারণে আপনার টাকা চলে যায় বা নগদ টাকা চলে যায় সেসব কারণকে আমরা ব্যয় বা খরচ বলবো। যেমন আপনার বেতন, আপনি যে বেতন পান সেটা না, আপনি যে বেতন দেন সেটা। তারপরে বাড়ি ভাড়া আছে, দোকান ভাড়া আছে, অন্যান্য আরও খরচ আছে। আমাদের ব্যয় বলতে কি বুঝি? যেসব কারণে আমাদের টাকা চলে যায় ওইসব কারণকে আমরা ব্যয় বলি। ওইটা আপনি মাথায় একদম ক্যাপচার করে নেন। ওয়ালাইকুম সালাম আরাফুদ্দিন বস। এখন আমরা 2 নম্বরে আসি। 2 নম্বরে বলছিলাম সম্পদ। মৌলিক বিষয়ের মধ্যে আরেকটা হচ্ছে সম্পদ। হিসাব বিজ্ঞানের মৌলিক বিষয়ের মধ্যে আরেকটা হচ্ছে সম্পদ। সম্পদটা কি? কালকে আমি সম্পদ সম্পর্কে আপনাদের অনেক ধারণা দিছি, তারপরে আজকে আমি বলতেছি সম্পদের সংজ্ঞাটা কি। আগামীতে কাজে দিবে এমন সবকিছুই হচ্ছে সম্পদ। আগামীতে কাজে দিবে এরকম সবকিছুই হচ্ছে সম্পদ। আপনারা এটা মাথায় ঢোকায় নেন। আগামীতে কাজে দিবে এইসব কিছু হচ্ছে সম্পদ। ওয়ালাইকুম আসসালাম লাভলি আপু। আগামীতে কাজে দিবে এরকম সব কিছু হচ্ছে সম্পদ। যেমন আসবাবপত্র, দালান কোঠা, টাকা,
কালকে আমি ওই সম্পদের বিশাল লিস্ট দিয়ে দিছি আপনাদের। আগামীতে কাজে দিবে এই সব কিছু হচ্ছে সম্পদ। সম্পদ আপনারা বুঝতে পারছেন? আগামীতে কাজে দেবে এইসব কিছুই হচ্ছে সম্পদ। বর্তমানে কাজে দিবে কি সম্পদ না? সেটা সম্পদ হতেও পারে বা সম্পদ নাও হতে পারে। জাকির হোসেন ভাই, সেটা সম্পদ হতে পারে আবার নাও হতে পারে। আবু কাইসার হিমেল, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আগামীতে কাজে দিবে হচ্ছে সম্পদ। এখন আসছি আয়। আমরা হিসাব বিজ্ঞান পড়লে আপনাকে অবশ্যই ধরে নিতে হবে আপনি একজন ব্যবসায়ী। হিসাব বিজ্ঞান পড়ার সময় অবশ্যই ধরে নিতে হবে আপনি একজন ব্যবসায়ী। তাছাড়া কিন্তু হিসাব বিজ্ঞান বুঝতে সমস্যা হবে। মনে করেন আপনি এখন ব্যবসা করতেছেন। ওয়ালাইকুম সালাম রিয়াজউদ্দিন ভাই। হিসাব বিজ্ঞান পড়ার সময় অবশ্যই মনে রাখবেন যে আপনি একজন ব্যবসায়ী, ব্যবসা করতেছেন। আয়, আমরা ব্যয় দেখলাম, সম্পদ দেখলাম, এখন দেখব আয়। যেসব কারণে টাকা আসে ওইসবকে আমরা হিসাব বিজ্ঞানে আয় বলবো। যেসব কারণে টাকা আসে, যেসব কারণে টাকা আসে হিসাব বিজ্ঞানে ওইসবকে আমরা আয় বলবো। আমি তো ব্যবসায়ী মানুষ, আমার টাকা আসলেই সেটা আমার আয়। আমার টাকা চলে গেলে সেটা আমার ব্যয়। যেটা আমার ভবিষ্যতে কাজে দিবে সেটা আমার সম্পদ। যেসব কারণে টাকা আসে ওই সব কারণকে আয় বলবো আমরা। ক্লিয়ার? যেমন বিক্রয়, বিক্রয় করলে টাকা আসে। তারপর আছে সুদ, প্রাপ্ত সুদ। ব্যাংক থেকে সুদ আসলেও টাকা আসে। যেসব কারণে টাকা আসে ওইসব কারণকে আমরা আয় বলবো। ক্লিয়ার আপনাদের? ব্যয়, সম্পদ, আয়, তারপরে কি আছে? দায়। আয়ের পরে কি আছে? দায়। আগামীতে বা ভবিষ্যতে পরিশোধ করতে হবে এমন সব কিছু হচ্ছে আপনার দায়। আপনি মৌলিক বিষয়গুলো কিন্তু বুঝতে হবে, নয়তো হিসাব বিজ্ঞান আপনার করতে সমস্যা হবে। ভবিষ্যতে পরিশোধ করতে হবে, ভবিষ্যতে পরিশোধ করতে হবে সেটা হচ্ছে আপনার দায় বা দেনা। আমরা বাংলা ভাষায় যাকে বলি ঋণ, দেনা। আর হিসাব বিজ্ঞানের ভাষায় বলা হয় দায়। আগামীতে পরিশোধ করতে হবে এমন সব কিছু হচ্ছে আপনার দায়। আগামীতে পরিশোধ করতে হবে এসব কিছু হচ্ছে আপনার দায়। যেমন পাওনাদার, পাওনাদার।
পাওনাদার আপনার কাছে টাকা পায়, সেটা আপনাকে পরিশোধ করতে হবে। যে ভবিষ্যতে পরিশোধ করতে হবে বা আগামীতে পরিশোধ করতে হবে, সেটা হচ্ছে আপনার দায়, লাইবিলিটি, দায় একই কথা জাকির হোসেন ভাই। লায়াবিলিটি, দায়। আর কি দায় হতে পারে বলেন, আপনারা দুই একটা বলেন। আমি তো পাওনাদার বললাম, আপনারা দুই একটা বলেন আর কি দায় হতে পারে। ব্যাংকের ঋণ, হাউস লোন। হ্যাঁ, হাউস লোন তো ব্যাংক থেকেই নেওয়া হয়। ব্যাংকের ঋণ, লোন বা ঋণ। জাকির ভাই হাউস লোন, শিয়াব ভাই বলছে লোন। হ্যাঁ, এগুলো হচ্ছে দায়। আপনার আগামীতে বা ভবিষ্যতে পরিশোধ করতে হবে, সেটা হচ্ছে আপনার মনে মনে রাখবেন, পরিশোধ করতে হবে। পরিশোধ করতে হবে, হবে মানে তো ভবিষ্যৎ চলে যায়। ব্যাংক লোন, লুপ্তুর রহমান লাভলি আপু বলছে ব্যাংক লোন। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা 5 নম্বরে চলে যাই। হাউস লোন, ঠিক আছে। ফরিদ আক্তার সেতু। মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। 5 নম্বর হচ্ছে মালিকানা সত্ত্ব। আয়, ব্যয়, দায়, সম্পদটা বোঝা সহজ, কিন্তু মালিকানা সত্ত্বটা একটু ডিপলি বুঝতে হবে। ডিপলি বুঝতে হবে। ধারে মাল কিনলে, মানে বাকিতে যদি আপনি মাল কিনেন, সেটাও আপনার দায়, পরিশোধ করতে হবে। আমাদের কি বলছে, আমাদের কি নাম হচ্ছে HM আলী ভাই, উনি ব্যয়ের তালিকা দিয়ে দিছে, ব্যয়ের তালিকা। ধন্যবাদ, ধন্যবাদ HM আলী ভাই, আপনি ব্যয়ের তালিকা দিয়েছেন, অনেকেই উপকৃত হবে। উনি লিখছেন পণ্য ক্রয়, বেতন, ভাড়া, মনিহারি, মজুরি, বিজ্ঞাপন, গ্যাস বিল, পানি বিল, তারপরে আছে বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, ইউটিলিটি বিল, ক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন, বহি পরিবহন, আন্তঃপরিবহন। তারপরে লিখছে বিমা, ডাক চার্জ, প্রদত্ত কমিশন, মামলা খরচ, এটা মানে ভুল লিখছেন, অফিস সাপ্লাইজ, আপ্যায়ন খরচ, যন্ত্রপাতি মেরামত খরচ, ব্যাংক জমাতিরিক্তের সুদ ইত্যাদি। ধন্যবাদ ভাই আপনাকে। সকল প্রকার লিখছে, সকল প্রকার ব্যয় ডেবিট। আমরা দেখি ডেবিট কিনা। আমরা শর্টকাট সূত্র আছে আমার কাছে একটা, আমি আপনাদের দিয়ে দিব যে কোনটা ডেবিট। আয়, ব্যয়, দায়, সম্পদ, মালিকানা সত্ত্বর মধ্যে কোনটা
কিভাবে ডেবিট ক্রেডিট হয় আমি শর্টকাট সূত্রের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা যাতে সহজে পারেন। মানে মালিকানা সত্ত্বটা দেখেন একটু। বলছে ব্যাংক জমা অতিরিক্ত, মানে ব্যাংকে জমা অতিরিক্ত সুদ, মানে আপনি ব্যাংকে যেটা জমা রাখছেন তার অতিরিক্ত সুদ। মালিকানা সত্ত্বটা দেখেন, ব্যবসায়ের জন্য মালিকের দায়িত্ব, ব্যবসায়ের জন্য মালিকের দায়িত্ব এবং ব্যবসায়ের উপর মালিকের অধিকার। ব্যবসায়ের জন্য মালিকের দায়িত্ব এবং ব্যবসায়ের উপর মালিকের অধিকার সমূহকে মালিকানা সত্ত্ব বলা হয়। ব্যবসায়ের উপর মালিকের অধিকার এবং ব্যবসার জন্য মালিকের যে দায়িত্ব, দায়িত্ব এবং ব্যবসায়ের জন্য মালিকের দায়িত্ব, মালিকের কিন্তু বলছে ব্যবসায়ের যে মালিক, মালিকের দায়িত্ব এবং মালিকের যে অধিকার, সেটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। সত্ত্ব মানে মালিকানা। সত্ত্ব কিন্তু সত্ত্ব বলতে মালিক বোঝা হয়, মানে আপনার নিজের। সত্ত্ব বলতে নিজের বলা হয়। আমরা যারা মানে আইনের ছাত্র আছি যারা, তারা যদি সুনির্দিষ্ট প্রতিকারের আইনের ৮ এবং ৯ দ্বারা পড়ে থাকেন, ঠিক আছে, তারা অবশ্যই বুঝবেন যে সত্ত্ব বলতে মালিক বোঝায়। শুধু মালিক বোঝায় না, সত্ত্ব বলতে ওইখানে বোঝায় হচ্ছে আপনার নামে রেজিস্ট্রিকৃত দলিল আছে, বোধহয় আপনি প্রত্যেকভাবে ওই সম্পত্তিটা পেয়েছেন, এরকম বোঝায়। ব্যবসায়ের জন্য আপনার দায়িত্ব এবং ব্যবসায়ের উপর আপনার যে অধিকার, সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। যেমন মূলধন আপনার ব্যবসায়ের জন্য মালিকের দায়িত্বে আপনি মূলধন দিছেন, এটা আপনার দায়িত্ব, মূলধন দেওয়া ব্যবসার। এবং মূলধন থেকে যে আপনি মুনাফা পাইছেন, ব্যবসা থেকে যে মুনাফা পাইছেন, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার অধিকার। মালিকানা সত্ত্ব বোঝায় যে, মালিকানা সত্ত্ব বলতে আমরা বুঝি যে ব্যবসায়ে আপনার ব্যবসায়ের জন্য আপনার দায়িত্ব এবং ব্যবসায়ের উপর আপনার যে অধিকার, সেটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। রিটাইন্ড আর্নিং, ব্যবসায়ের ওপর আপনার ব্যবসায়ের জন্য আপনার দায়িত্ব এবং ব্যবসায়ের উপর আপনার যে অধিকার, সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। আমি পাঁচটা যে আমি বলছি, কি বলছি মনে করেন তো? পাঁচটা কি বলছি? ব্যয়, সম্পদ, ব্যয়, সম্পদ, তারপরে কি বলছি? আয়, দায়, মালিকানা সত্ত্ব। আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই পাঁচটাই তো বলছি। এখন এই পাঁচটার মধ্যে প্রথম দুইটা দেখেন, প্রথম দুইটা কি? প্রথম দুইটা কি বলছি আমি? প্রথম দুইটা কি বলছি?
প্রথম দুইটা কি বলছি আমি? সম্পদ এবং ব্যয়। সম্পদ ও ব্যয়। সম্পদ এবং ব্যয় এই দুইটা দেখেন, সম্পদ এবং ব্যয় এই দুইটা মনে রাখবেন, সম্পদ এবং ব্যয়। সম্পদ ব্যয়, সম্পদ ও ব্যয় বাড়লে হয় ডেবিট, কমলে ক্রেডিট। কালকে আমি বলছিলাম কিন্তু যে সম্পদ বাড়লে ডেবিট আর কমলে ক্রেডিট। এখন বলছি সম্পদ এবং ব্যয়। সম্পদ এবং ব্যয় দুইটাই যদি বাড়ে, দেখেন আমি একটা কমেন্ট করে দিছি, দেখেন সম্পদ ও ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। শিহাব ভাই, বেসিক বিষয় আপনি হয়তো বা জানেন, কিন্তু অনেকেই জানে না। বেসিক বিষয় যদি আমি না পড়ে ম্যাথ শুরু করি তাহলে অনেকেই বুঝবে না, নানান প্রশ্ন করতে থাকবে যে স্যার ব্যয় কি, আয় কি, সম্পদ কি, বিভিন্ন প্রশ্ন করতে থাকবে। তো প্রশ্নের উত্তরগুলো আমি আগে দিয়ে দেই, তারপরে অঙ্ক শুরু করি। প্রশ্নের উত্তরগুলো আগে দিয়ে দিই, তারপরে প্রশ্ন শুরু করি। দেখেন, সম্পদ ও ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। সম্পদ ও ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। কিন্তু পরের যে তিনটা, আয়, দায়, মালিকানা সত্ত্ব, এটা হচ্ছে এই দুইটার উল্টো। বুঝতে পারছেন? আয়, দায়, মালিকানা সত্ত্ব, এটা হচ্ছে বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। পাঁচটা শর্টকাটে মনে রাখা যায়। সম্পদ এবং ব্যয়, সম্পদ এবং ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। কিন্তু পরের যে তিনটা আছে, আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই দুইটা হচ্ছে প্রথম দুইটার উল্টো, বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। পাঁচটা শর্টকাটে বুঝছেন তো? না বোঝেন নাই? পাঁচটা মৌলিক যে বিষয় আছে, পাঁচটার মধ্যে প্রথম দুইটা সম্পদ এবং ব্যয়, দুইটা বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। কিন্তু পরের যে তিনটা আছে, এটা হচ্ছে প্রথম দুইটার উল্টো, আয়, দায়, মালিকানা সত্ত্ব বাড়লে হচ্ছে ক্রেডিট, কমলে ডেবিট। এই পাঁচটা বিষয় শর্টকাটে মনে রাখতে, লিখে রাখবেন আপনারা। বুঝছেন কিনা বলেন? আয়, দায়, মালিকানা সত্ত্ব। কে কে বুঝছেন পাঁচটা বিষয়? জাকির হোসেন ভাই, হিসাব বিজ্ঞানের মৌলিক পাঁচটা বিষয় আছে। মৌলিক পাঁচটা বিষয় আছে। মৌলিক পাঁচটা বিষয়ের মধ্যে হচ্ছে সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। তো প্রথম দুইটা যেটা বলছি, সম্পদ এবং ব্যয়, সম্পদ এবং ব্যয় এই দুটো যদি বাড়ে তাহলে হয় ডেবিট, আর কমলে হয় ক্রেডিট। এবং পরের যে তিনটা আছে, আয়, দায়, মালিকানা সত্ত্ব, আয়, দায়, মালিকানা সত্ত্ব যেটা আছে,
ওই তিনটা বাড়লে হয় ক্রেডিট, কমলে হয় ডেবিট। জাকির ভাই ক্লিয়ার? এইচ এম আলী ভাই লিখেছেন মালিকানা সত্ত্ব বিবরণীর সূত্র মূলধন প্লাস অতিরিক্ত মূলধন প্লাস নেট লাভ মাইনাস উত্তোলন প্লাস আয়কর। ঠিক আছে এইচ এম আলী ভাই, এটা মানে যারা নতুন পড়ে নাই তাদের মাথার উপর দিয়ে যাবে। আমার যদি ভুল না হয় তাহলে আমি যেটা সন্দেহ করতেছি আপনি এগুলা হিসাব বিজ্ঞান আগেই শেষ করে ফেলছেন, ঠিক কিনা আলী ভাই? আমি আবার বলতেছি যে 5টা মৌলিক বিষয় আছে: সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। সম্পদ ব্যয় প্রথম দুইটা রাখেন, আয় দায় মালিকানা সত্ত্ব। সম্পদ এবং ব্যয় দুইটা যদি বাড়ে তাহলে ডেবিট হয়, এবং আয় দায় মালিকানা সত্ত্ব এই দুইটা যদি বাড়ে তাহলে হয় ক্রেডিট, এবং প্রথম দুইটা বাড়লে কমলে ক্রেডিট, পরের তিনটা কমলে ডেবিট। আপনারা প্রথম দুইটা একসাথে লেখেন, সম্পদ ব্যয়, দুইটা লেখার পরে লেখেন বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, এবং পরের তিনটা একসাথে লেখেন আয় দায় মালিকানা সত্ত্ব, বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। হয়ে গেল। এটা আপনারা মুখস্থ করে নেবেন, আর মুখস্থ থাকারই কথা। মৌলিক বিষয়গুলোর উপর আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন? এই 5টা মৌলিক বিষয় যদি আপনারা বোঝেন তাহলে অঙ্ক করতে তেমন একটা সমস্যা হবে না। এই 5টার ব্যাপারে কোনো প্রশ্ন আছে কারো মৌলিক বিষয়সমূহ সম্পর্কে? ফরিদা আক্তার সেতু মুখস্থ হয়ে গেছে। এই 5টা বিষয় কে বোঝেন নাই বলেন? ঠিক আছে। মূলধন ও মালিকানা, এইটাই মালিকানা সত্ত্ব। ব্যাংক জমাতিরিক্ত ব্যয় হবে, রেনব্লো লিঙ্ক ব্যয় হবে এটা। এইচ এম আলী ভাই শিহাব সাহেব বলছেন স্যার আর্থিক বিবরণীর 5টি মৌলিক বিষয় হতে পারে।
হ্যাঁ, আমি সেটাই বলছি, ঠিক আছে? আমি হিসাব বিজ্ঞানের মৌলিক বিষয় বলছি, সেই জন্যই। অনেকে বুঝবে না, সেজন্য আমি হিসাব বিজ্ঞান বলছি। আর্থিক বিবরণীর 5টি মৌলিক বিষয়। আলিভাই লিখছে যে আলিভাই নবম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত হিসাব বিজ্ঞানে সবই জানেন, তার মানে উনি কমার্সের স্টুডেন্ট ছিলেন, হিসাব বিজ্ঞানে অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন, ঠিক কি না? জাকির হোসেন ভাই লিখছেন এক্সিলেন্ট। দেখেন, এই বিষয়গুলা আমি ইচ্ছা করলে ডিটেলসে অনেক কিছু বলতে পারতাম, আপনাদের মাথার উপর দিয়ে যেত, নতুন যারা, বিশেষ করে নতুন যারা। এই জন্য আমি শর্টকাটে বলছি যে সম্পদ ব্যয় দুইটা আলাদা রাখবেন, আয় দায় মালিকানা সত্ত্ব ওই তিনটা আলাদা রাখবেন। প্রথম দুইটা বাড়লে ডেবিট, পরের তিনটা বাড়লে ক্রেডিট। প্রথম দুইটা কমলে ক্রেডিট, পরের তিনটা কমলে ডেবিট। যদি এই শর্টকাট বিষয়টা মনে না রাখতে পারেন তাহলে কিন্তু হবে না। আমি যে মৌলিক 5টি বিষয়ের কথা বলছি, এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে? HM আলী ভাই আমাদেরকে আয় ব্যয় দায় সবগুলোর লিস্ট কিন্তু কমেন্টে দিয়ে দিছেন, আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। সবসময় মনে রাখতে হবে রেনব্লো, যে আপনি একজন ব্যবসায়ী যদি মনে করেন তাহলে হিসাব বিজ্ঞান করতে আপনার জন্য সহজ হবে। all is assets of this class. যদি এই ব্যাপারে প্রশ্ন না থাকে, ঠিক আছে, আমরা এখানে ক্লাস সমাপ্ত করব। আগামী ক্লাসে আমরা দেখব। আপনাদের পরীক্ষা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে, আমি যেটা বুঝতেছি। কবে পরীক্ষা হয় তার কোনো নিশ্চয়তা নাই।
এর মধ্যে যদি কোনো একটা ঝামেলা শুরু হয়ে যায় তারপরে আরও অনেক পিছিয়ে যাবে পরীক্ষা। পরীক্ষার আগে সিলেবাস শেষ হয়ে যাবে, আপনাদের কারণ নাই। কিন্তু আমি যদি মানে অনেকের কথা শুনে আমি যদি মনে করেন যে সিরিয়াল বাদ দিয়ে মাঝখান থেকে অঙ্ক করা শুরু করে দেই, তারপরে এই বিষয়গুলো পড়াই, তাহলে অনেকেই বুঝবেন না। তো আমি কম কম করে, ঠিক আছে, কম কম করে, যেহেতু আমাদের হাতে সময় আছে, আমাদের তো মূল বিষয় এখন হিসাব বিজ্ঞানই বাকি আছে। হিসাব বিজ্ঞানটা আয়কর আর হিসাব বিজ্ঞান, ওই দুইটাই আমাদের জন্য মূলত ইম্পর্টেন্ট বিষয়। এই দুইটা থেকে অঙ্ক থাকবে, সেজন্য বলছি আপনারা আস্তে আস্তে পড়েন। কতজন অ্যাপ্লাই করছে সেটা তো আমি জানি না, আমি যাই না, আপনাকে বলে দিব, সমস্যা নাই। কয়েক হাজার তো হবেই। কতজন নিবে এটা কিন্তু কম্পিটিশনের কোনো পরীক্ষা না, আপনি পাশ করলেই আপনাকে নিবে। লাভলি আপু, আপনি যদি পাশ করতে পারেন, পাশ করলেই আপনাকে নিবে। এখানে কতজনের কোনো, সবাই যদি পাশ করে সবাইকে নিবে, একজন পাশ করলে একজনকেই নিবে। বুঝতে পারছেন? যদি পরীক্ষায় শুধু রেওয়া মিল আসে তাহলে একটা চার্ট দিতে চাই, দেন আলী ভাই, দেন, সমস্যা নাই, দেন। আপনি যে আমার কাছ থেকে শিখবেন এটা আমি কখনোই বলছি না, আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। কোনো ধরনের নিয়োগ পরীক্ষা তো হচ্ছে না, সেটা আপনি জানেন কিনা আমি জানি না। কোনো ধরনের নিয়োগ পরীক্ষাই হচ্ছে না, তো আপনাদেরটাও পিছাইতে পারে। 30,000 নুরানবী ভাই বলছেন 30,000, সেটা আমি জানি না, হতে পারে 30,000। আমার কথা হচ্ছে, আমি যতটুকু আপনাদের বোঝাই ততটুকু বুঝতে পারেন কিনা সেটা হচ্ছে আমার মূল কথা, যে আমি যতটুকু বোঝাই ততটুকু বুঝতে পারেন কিনা। আমি শুধু আপনাদেরকে যেটুকু লাগবে সেটুকুই পড়াবো, যেগুলো লাগবে না, হিসাব বিজ্ঞান তো অনেক বড় একটা সাবজেক্ট, 4 বছরে অনার্স করা যায়, বুঝতেই পারছেন। তো আমরা এত কিছু পড়বো না, আমরা যে হিসাব বিজ্ঞানের যে বেসিক, যে মৌলিক যে বিষয়গুলো অঙ্ক করতে যে মানে বেসিক অঙ্কগুলো করতে যে বেসিক বিষয়গুলো লাগে, আমরা সেগুলোই শুধু পড়ব। বুঝতে পারছেন আমার কথা? তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর লাইভটি যারা দেখতেছেন দয়া করে শেয়ার করে দিবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিলে বিভিন্ন মানুষ দেখতে পারবে, উপকৃত হবে আপনার জন্য। আপনার শেয়ারের দ্বারা যদি কারো উপকার হয়, আপনার তো ক্ষতি হবে না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।